নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন এনকে ডিজিটালের সাপ্তাহিক অনুষ্ঠান নিরাময়। এই নিরাময় অনুষ্ঠানে আমরা গত সপ্তাহে পেয়েছি ডাক্তার অরিন্দম বিশ্বাসকে। এই সপ্তাহেও তাই। সুগার নিয়ে তিনি যা পরামর্শ দিচ্ছিলেন তাতে আমাদের কাছে অন্তত 700-750 ফোন এসছে। এই প্রত্যেকটা ফোন অরিন্দম বাবুকে শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে ফোন এসছে। আমরা তাদের কাছেও কৃতজ্ঞ যারা ফোন করেছেন, আর ডাক্তারবাবুর কাছে তো কৃতজ্ঞই। যাই হোক, অরিন্দম দা, আপনাকে আরও একবার স্বাগত জানাই এনকে ডিজিটালে। এবং দর্শকদের প্রশ্ন সরাসরি আমি আপনার কাছে করব, তবে আমার কাছে একটা ইকো আওয়াজ আসছে। আমি বলবো আমার টেকনিক্যাল টিমকে ইকো আওয়াজটা কমিয়ে দিতে। আমি যেটা বলছি সেটাই শুনতে পাচ্ছি। হ্যাঁ অরিন্দম দা, প্রথমেই আমি প্রশ্নে চলে আসি। আজকের অনুষ্ঠানের শীর্ষক হচ্ছে যে 50-এর পরেও কিভাবে সুস্থ থাকবেন। 50-এর পরে বহু মানুষ বিভিন্ন রকম রোগে আক্রান্ত হন, বিভিন্ন রকম অসুবিধা ভোগ করেন। তারা অনেকেই বলেছিলেন ডাক্তারবাবুকে বলবেন যে 50-এর পরে কিভাবে ভালো থাকা যায়, কিভাবে সুস্থ থাকা যায়, সে নিয়ে একটু পরামর্শ দিতে। আপনার কাছে সেই পরামর্শ তো নেবই, কিন্তু তার আগে জানবো, আমাদের ভগবান না মার্জনা করবেন, অভিজিৎ গাঙ্গুলি একটি রোগে আক্রান্ত হয়েছে। এই রোগটি কি এবং এই রোগটি কেন হয়, এই রোগ হলে কি কি হতে পারে, সেটা যদি আগে আমাদের দর্শকদের বলেন। দেখুন, ওনার যতটুকু খবর পেয়েছি, খুব বিস্তারিত কিছু বলা হয়নি। যতটুকু মেডিকেল বুলেটিন গুলো গেছে, খুব অল্পের ওপর দিয়ে গেছে। সেটা হচ্ছে, ওনার শরীরে আমাদের অগ্নাশয় বলে একটা অঙ্গ আছে, যেটাকে প্যানক্রিয়াস বলি। প্যানক্রিয়াসের প্রধান কাজটা হচ্ছে হজম করা, ফ্যাট ডাইজেশন, বিভিন্ন ডাইজেশনে একটা সাহায্য করে। সুতরাং সেখানে প্যানক্রিয়াস থেকে ভীষণ প্রয়োজনীয় একটা অঙ্গ অন্যান্য অঙ্গগুলোর মধ্যে। তো এই প্যানক্রিয়াসটা যখন প্রদাহ হয়, তো প্রদাহটা কোনো সংক্রমণ থেকে হতে পারে বা অন্য কারণেও হতে পারে। তো সেই কারণে তখন আমরা প্যানক্রিয়াটাইটিস বলি। ওনার সেটাই হয়েছে, এবং সেটা গলস্টোন থেকে হতে পারে, কারণ প্যানক্রিয়াসের মধ্যে একটা নালা আছে। ধরুন ওই নালাটা গিয়ে লিভারের কাছে যাচ্ছে, গলব্লাডার থেকে একটা ডাক্ট আসছে, তো গলস্টোন থেকে সোজা চলে যেতে পারে প্যানক্রিয়াটিক ডাক্টে। তখন কিন্তু প্যানক্রিয়াটাইটিস হতে পারে, 1 নম্বর। 2 নম্বর, যারা প্রচন্ড অ্যালকোহলিক তাদের হতে পারে। তৃতীয়ত হচ্ছে, কোনো ছোটবেলার থেকে ওই ডাক্টে কোনো অসুবিধা থাকলে তখন কিন্তু হয়। আর বিভিন্ন ওষুধে হতে পারে। তো সেই কারণে বিভিন্ন কারণে প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এখন ওনার কি কারণে ঠিক হয়েছে সেটা আমরা কিন্তু জানি না সেভাবে। আমরা মেডিকেল বুলেটিন আমি দেখিনি ভালোভাবে, যতটুকু যা খবরের কাগজে বা খবরের মাধ্যমে, সংবাদ মাধ্যমে পেয়েছি, তাতে ওনার প্যানক্রিয়াটাইটিস হয়েছে। কিন্তু একটা কথা, যেটা হচ্ছে ওনার ডেফিনেটলি সিভিয়ার। কারণ কলকাতায় ওনার না নিয়ে গিয়ে ওনাকে দিল্লিতে নিয়ে যাওয়া হলো, ঠিক আছে, সেটা তাদের পেশেন্টের চয়েস হতে পারে, বাড়ির লোকের একটা ইচ্ছে হতে পারে, আমি তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই রোগটাতে মূল জায়গা হচ্ছে, তখন আমরা খাওয়া দাওয়া কি বন্ধ করে দিই মুখ দিয়ে, তখন সাধারণত রাইন্স টিউব অথবা আইভি লাইন, এটা আমরা চেষ্টা করি। আর তার সাথে যখন পেশেন্ট একটু ভালো, পেটটা ব্যথাটা কমে গেল, সেটা অত্যাধিক পেটে ব্যথা হয় এবং বাঁ দিকে হয়, ঠিক বাঁ দিকের পাঁজরটা নিচে ওই জায়গাটাতে, পেছন দিকটাতে হচ্ছে প্যানক্রিয়াসটা থাকে, এবং সেটা সিটি স্ক্যান করলেই বোঝা যায়। তার আগে আমরা একটা ব্লাড টেস্ট করি, সেটাকে লাইপেজ বলি। একটা লাইপেজ যদি 3 গুণ হয় বা তার বেশি হয়, তখন আমরা প্যানক্রিয়াটাইটিস সাসপেক্ট করি, একটা সিটি করি। সিটিতে করে আমরা বুঝতে পারি যে প্যানক্রিয়াটাইটিস হচ্ছে কিনা। কিন্তু ওনার যেটা হয়েছে, নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস বলা হচ্ছে দেখলাম। তার মানে দ্বিতীয় সপ্তাহ থেকে প্যানক্রিয়াসের ওপর প্রদাহটা আরো তীব্র হয়, এবং সেটা নেক্রোসিস হয়, অর্থাৎ কোষগুলো শেষ হয়ে যায়। কোষগুলো শেষ হয়ে গেলেই আমরা তখন নেক্রোসিস বলি, অর্থাৎ সেল ডেথ, সেটা হচ্ছে নেক্রোসিস। তো নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস হয়েছে। এখন রিকভারির সময় লাগে, এটা অনেকটা সিটিতে বোঝা যায়, এবং সিটি সিভিয়ারিটি ইন্ডেক্স হয়। তার সাথে একটা যখন ভর্তি হয়, আমরা বিআইএসএপি, বাইস্যাপ ক্রাইটেরিয়া দেখি, সেই ক্রাইটেরিয়াতে বোঝা যায় কত সিভিয়ারিটি। সিটি স্ক্যান করলে বোঝা যায় কত সিভিয়ারিটি। তো সেখানে যখন সিটি স্ক্যান করে, নিশ্চয়ই ওরা অনেক বেশি সিভিয়ারিটি ছিল, সেই কারণে ওনাকে এখন স্থানান্তরিত করেছে। কিন্তু অল ইন্ডিয়া ইনস্টিটিউটের কিন্তু মেডিকেল বুলেটিনটা আমরা এখনো পাইনি, বা আপনি পেয়েছেন কিনা আমি জানি না, আমার চোখে পড়েনি।
তো দেখা যাক তারা কি বলে। তারা তো এখনো পর্যন্ত তো সেভাবে কিছু বলছে না, কারণ আমাদের কলকাতার মিডিয়ার একটা আগ্রহ থাকতে পারে। অল ইন্ডিয়া ইনস্টিটিউটে প্রত্যেকদিন এরকম শয়ে শয়ে ভিআইপি ঢোকে, সুতরাং তারা আলাদা করে কিছু বলার সময় ওদের থাকে না, কারণ ওই জায়গাটাতেই ভিআইপিদের জায়গা। তো ভিআইপি যত মানে এমএলএ এমপি সে বড় বড় আমলা সব ওখানে গিয়ে চিকিৎসা করে। তো সেখানে আলাদা করে বুলেটিন কিভাবে কতটুকু দেবে আমি জানি না, কিন্তু বাড়ির কোনো বুলেটিন কিন্তু এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। কি আজ কেমন আছেন কিভাবে আছেন সেটা কিন্তু সঠিকভাবে কোনো উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এইটুকুই আমরা যা জেনেছি, ওনাকে স্থানান্তরিত করা হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। আমি আমি ডাক্তারের কিচ্ছু বুঝি না, তবে আপনার কথা শুনে একটু আশঙ্কায় আছি। সেটা হচ্ছে যে এই যে আপনি বলছেন সেলগুলোকে নষ্ট করে দেয়, মানে মেরে ফেলে, এতে তো মাল্টি অর্গান ফেলিওর হওয়ার একটা বিরাট সম্ভাবনা থাকে। একটা বিরাট সম্ভাবনা থাকে। প্যানক্রিয়াটিস রোগটা কিন্তু ভালো নয়, একদম ভালো না। মানে যখন হয়, মানে আমি মনে করি এটাকে কারু কারু সেরে ওঠে, আবার সেরে উঠে আবার আবার হয়। তো সেই কারণে তখন ট্রাইগ্লিসারাইড লেভেল, বিভিন্ন কিছু কিছু জিনিস দেখতে হয়। ট্রাইগ্লিসারাইড লেভেলটাও যদি বেশি থাকে তাহলে কিন্তু প্যানক্রিয়াসটা আক্রান্ত হয়, কিন্তু সেটা 1000-এর ওপর সাধারণত হয়। আবার কারু কারু পারিবারিক হয়, ফ্যামিলিয়াল হয়, যে ট্রাইগ্লিসারাইড লেভেলটা এত বেশি, ঠিক মতো সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না শরীর, তখন এটা হয়, তখন প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এখন ওনার কি কারণে, সে কারণটা কিন্তু আমরা স্পষ্ট করে কোনো উত্তর পাইনি। আপনিও কিন্তু মেডিকেল বুলেটিন গুলো যদি দেখেন, আমরা উত্তরগুলো কিন্তু এখনো পাইনি। না, না, কোনো উত্তরই কিন্তু স্পষ্ট করে আসেনি যে কেন হচ্ছে। কিন্তু এইটুকু ঘটনা যে ওনার ঘটেছে, এবং সেটা নিয়ে আলটিমেটলি বিশদে এইমসও জানাবে না, কারণ এইমসও কখনো জানায় না। এইমসের একটা বিষয় হচ্ছে, এইমসও কখনো পুরোপুরি জানায় না, জানানোর সময়টা ওদের নেই। কিন্তু আমি আপনি একজন মানুষ হয়ে, উনি রাজনীতিক বক্তব্য আমাদের আলাদা থাকতে পারে, মতভেদ থাকতে পারে, কিন্তু মানুষ হিসেবে আমি মনে করি আমি আপনি সবাই যারা, তারা ওনার দ্রুত সুস্থতা কামনা করি। আমরা তো প্রার্থনাই করতে পারি। আমি আপনি চিকিৎসার ধারে কাছে নেই, ওনার চিকিৎসা যারা করছেন তারা সঠিকভাবে করছেন, পুরোপুরি ঝাঁপিয়ে পড়বেন। আর তার সাথে আমার আপনার মতন মানুষ আর যারা দর্শক দেখছেন, তারা সবাই প্রার্থনা করবেন যাতে উনি ঠিক হয়ে আসেন, উনি ফিরে আসেন, ভালোভাবে আসেন। তারপরে আমাদের বিভিন্ন যে উত্তরগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর উনি দেবেন। না, আপনি এতটা ক্লিয়ার করলেন তাই আমি ভেবেছিলাম মানে অন্যভাবে নেবেন না, যে মস্তিষ্ক বিকৃতি থেকেও এগুলো হয় বোধহয়। মানে ওনার যেভাবে মস্তিষ্ক বিকৃতি দেখা গিয়েছিল, আমি সত্যি সত্যিই ভেবেছিলাম ওনার মস্তিষ্ক বিকৃতি থেকেই হয়েছে। যাকে আপনি পরিষ্কার করে দিলেন। আমরাও দ্রুত ওনার সুস্থতা কামনা করি। এবার চলে আসি দর্শকদের প্রশ্নে। অরিন্দম-দা, ললিত দাস শিবপুর হাওড়া থেকে লিখেছেন, বলছেন আমি অ্যাপ ক্যাব চালাই, দিনে 12-13 ঘন্টা চালাতে হয়। আমার বয়স 53, প্রায় সারাদিনই এয়ার কন্ডিশন গাড়িতে থাকতে হয়, কিন্তু বাড়িতে এসি নেই, কেনার সামর্থ্যও নেই, প্রচন্ড কফের সমস্যা হচ্ছে, কি করব? দেখুন, ওনাকে একটা কথা স্পষ্ট, এটা অ্যালার্জিক হচ্ছে। এসিটা যেন, গাড়ির এসিটা যেন পরিষ্কার করান। ওই ধুলোবালি থেকে যখন আসছে তখন বারবার এক্সপোজার হওয়ার দরুন ওনার অ্যালার্জি হচ্ছে, এবং তার জন্য কিছু ওষুধ থাকে, যেরকম ওর ওষুধটা হচ্ছে মন্টেলিউকাস অ্যান্ড ফেক্সোফেনাডিন। এটাতে ঘুমটা কম পায়, কিন্তু কারণ উনি গাড়ি চালক, ওনাকে এমন ওষুধ দেওয়া যাবে না অ্যালার্জির যাতে ওনার ঘুম পেতে পারে। সুতরাং ফেক্সোফেনাডিন আর মন্টেলিউকাস যদি উনি খান, সপ্তাহে 2 দিন খাক, সপ্তাহে 3 দিন খাক, বা কিছু স্প্রে পাওয়া যায় সেটা অ্যাজিলাস্টিন হয়, সেই অ্যাজিলাস্টিন ব্যবহার করলে কিছুটা কিন্তু ওনার এটা কমবে, কিছুটা আটকানো যাবে। পুরোপুরি অ্যালার্জিটা আটকানো যায় না। তো ওনাকে বলবো কোনো চিকিৎসকের সাথে কথা বলে প্রেসক্রিপশন নিয়ে চিকিৎসাটা শুরু করতে, উনি কিন্তু ভালো থাকবেন, এটা নিয়ে সন্দেহ নেই। অনেকেই আমাদের কাছে ডাক্তারবাবুর সাথে অ্যাপয়েন্টমেন্টের ফোন নাম্বার চেয়েছেন। আমরা আমাদের স্ক্রিনে ডাক্তারবাবুর ফোন নাম্বার দিচ্ছি, ঠিক দেখেন ডাক্তারবাবুর ছবিটা আছে, তার নিচে দেখুন 9330396252। এই নাম্বারে ফোন করে আপনারা ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। প্রচুর মানুষ ফোন করেছেন, কিন্তু আমার কাছে যেহেতু ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটা ছিল না, তাই আমি দিতে পারিনি, মার্জনা করবেন। আজকে দিয়ে দিলাম, স্ক্রিনে আপনাদের সামনে ভেসে উঠেছে নাম্বারটা, আপনারা নোট করে নিতে পারেন ডাক্তারবাবুর সাথে অ্যাপয়েন্টমেন্টের জন্য। গৌতম কুমার দাস শিলিগুড়ি থেকে লিখছেন, ডাক্তারবাবু আমার বয়স এখন 74 বছর, সিওপিডির পেশেন্ট, রোজ রাতে 2 রকম ইনহেলার নিতে হয়, কম্বিমিস্ট এবং ফিউরাকোড 400।
রাতে 9টায় ডিনার করি, 2 হাতা ভাত, সামান্য ডালের সাথে অল্প সবজি। রাতে মানে কোনো অসুবিধে হয় না এর জন্য, কিন্তু টানা ঘুমও হয় না। 3:30 নাগাদ ভোরের দিকে ঘুম ভেঙে যায়। ঘুমের ওষুধ খাওয়ার প্রয়োজন আছে কিনা জানাবেন। রোজ রাতে প্রেশারের ওষুধ টেলমিকাইন্ড CT40 ব্যবহার করি, সুগার নেই। দেখুন, ওনার একটা হচ্ছে টেলমিকাইন সিডিটা সকালে খাওয়া দরকার, ফোরাকট যেটা আছে সেটা দিনে 2বার করে নেওয়া দরকার। এগুলো আচ্ছা হচ্ছে মেইনটেনেন্স ইনহেলার, এটা কিন্তু আচ্ছা। রেস্কিউ ইনহেলার নয়। একবার কেন নিচ্ছেন আমি জানি না। কমমিমিস ঠিক আছে, একবার উনি নিচ্ছেন সেটা ঠিক আছে, কিন্তু ফোরাকটটা ডাক্তারবাবুর সাথে কথা বলে 2বার। আর দ্বিতীয়ত হচ্ছে ওনার চিন্তার কোনো কারণ নেই, উনি যেন স্মোক না করেন বা কোনো ধোঁয়ার সাথে এক্সপোজার না হয়। ধোঁয়ার সাথে যত সংস্পর্শে আসবেন তাতে কিন্তু সমস্যা বাড়বে। আর স্মোকিং যেন না করেন, প্যাসিভ স্মোকিংও যেন না করেন। আর বাড়িতে কুকুর বেড়াল যদি থাকে, পোষ্য যদি থাকে, তাদেরকে, পোষ্যকে আমি ছোট করছি না, যদি উনি কাছে যান তাহলে উনি মাস্ক পরে যান। গার্ডেনিং করতে যদি যান, মাস্ক পরে যান, কারণ ফুলের রেণুগুলো আসে, কুকুরের বা বেড়ালের লোমগুলো বেরোয়, সেগুলো নির্গত হলে কিন্তু অনেক সময় শরীরে প্রবেশ করলে অ্যালার্জি হতে পারে, সিওপিডির সমস্যাটা বাড়াতে পারে। তো সেইখানে এইগুলো আটকান। কিন্তু মূলত হচ্ছে ওনার ট্রিটমেন্টটা হচ্ছে ফোরাকট 2বার করে উনি নিক। আর প্রেশারের যেটা ওষুধ আছে, যেটা লিখছেন, সেই ওষুধটার কিন্তু একটা সমস্যা আছে, এটা একদম সামনাসামনি বলছি। উনি যেন 3 থেকে 4 মাস বাদে বাদে সোডিয়াম আর পটাশিয়ামটা দেখে নেন, কারণ সিটি হচ্ছে ক্লোরথ্যালিডন, এটা কিন্তু প্রেশারটাও যেরকম কমাবে, আবার সোডিয়ামটাকে বার করে দেয়, তখন একটা হাইপোনাট্রিমিয়া হয়, তখন সেটা যেন না হয়। সেইটা যেন উনি 3-4 মাস বাদে বাদে সোডিয়াম পটাশিয়াম দেখেন। আর প্রত্যেক বছর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যেন নেন। নিউমোনিয়া ভ্যাকসিনের 65-র ওপর সহজ হয়ে গেছে, এখন 2টো ভ্যাকসিন নিতে হয় 1 বছরের ব্যবধানে, সেইটা যেন উনি অতি অবশ্যই নিয়ে নেন। ডাক্তারবাবুর নাম প্রকাশে অনিচ্ছুক, মানে তিনি নামটা বলতে আমাকে বলতে বারণ করেছেন, তাই ওনার নামটা আমি বলছি না। তিনি বলছেন, আমার বয়স 52, স্ত্রীর বয়স 45, 2 মেয়ের বয়স যথাক্রমে 18 এবং 14। স্ত্রী আবার সন্তান সম্ভবা হয়ে পড়েছেন 3.5 মাস হলো, কিন্তু এখন আর সন্তান নিতে চাইছি না আমরা এই বয়সে এসে। স্ত্রীর গর্ভপাত করানো কি উচিত হবে? স্ত্রীর স্বাস্থ্য ভালো নয়, ওজন 43 কিলো। দেখুন, এই জায়গাটা আমার থেকে না ওনাকে দেখা দরকার, এবং সেটা যেন একজন গাইনোকোলজিস্টকে ওনাকে যোগাযোগ করতে হবে। কারণ সত্যি কথা, আমি মেডিসিনে এই বিষয়টা আমার একটু আয়ত্তের বাইরে। কিন্তু আচ্ছা উনি আচ্ছা। যদি না চান সেটা ওনার ওপর, ওনার স্ত্রী যদি না চান ওনার ওপর। কিন্তু একটা সব মাসে কিন্তু এক একটা চিকিৎসা হয়। প্রথম 3 মাসে একটা চিকিৎসা, দ্বিতীয় মাসে একটা, তারপরে কিন্তু কিছু করা যাবে না। তারপরে যদিও সুপ্রিম কোর্ট কিছুটা আলগা দিয়েছে, কিন্তু সবটা করা যাবে না। দ্রুততার সাথে যেন গাইনোকোলজিস্টের সাথে, ওনার যিনি কাছের গাইনোকোলজিস্ট, তার সাথে যেন দ্রুততার সাথে যোগাযোগ করেন। বেশ। অনন্ত কুমার রায় শিলং থেকে তিনি মেসেজ করেছেন, আমার বয়স 51 বছর, সেলসের কাজে রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, সেখানকার জল এবং খাবারও খেতে হয়। এই কাজটা আমি গত 12-13 বছর ধরে করে আসছি, কিন্তু এখন মাঝে মাঝেই ঘুম পেয়ে যায়, ক্লান্তি আসে, অথচ ঘুমোতে গেলে 15 মিনিট থেকে আধ ঘন্টার বেশি ঘুম হয় না। আমার কোন ধরনের ওষুধ খাওয়া দরকার? দেখুন, একটা কথা স্পষ্ট, আমি আগের ভদ্রলোকের আর ওনার ভদ্রলোকের দুটো উত্তর আমি দিচ্ছি। আগের ভদ্রলোকও বলেছেন ঘুমটা ঠিক মতো হয় না। হুম হুম। ঘুমের ওষুধ বলে কিছু হয় না, অ্যাংজিওলাইটিক হয়। আপনার চিন্তা হচ্ছে সেই ওষুধটার মধ্যে তখন দিই, তখন ঘুমের একটা প্রভাব আসে। 1 নম্বর, যদি খুব আচ্ছা দরকার হয় নেবেন, কিন্তু একই সাথে কিছু প্রশ্ন থাকবে। সারাদিন ক্লান্ত হয়ে যাচ্ছেন তবুও ঘুম আসছে না, তাহলে থাইরয়েডটা কেমন আছে আপনার? আপনার আচ্ছা। প্রেশারটা ঠিক আছে তো? দ্বিতীয়ত হচ্ছে কোনো স্ট্রেসের মধ্যে নেই তো? স্ট্রেসের যদি হয় থাকে তাহলে ডাক্তারবাবুর সাথে কথা বলুন, অ্যাংজিওলাইটিক নিন, অসুবিধা নেই। অল্প ডোজে নিলে কোনো অসুবিধা নেই। এবার 2 নম্বর যে বিষয়টা রয়েছে, নাক ডাকেন কিনা, মাঝরাতে ঘুমটা ভেঙে যাচ্ছে কিনা, গলাটা শুকিয়ে যাচ্ছে কিনা, পরের দিন ভীষণ ঘুম পাচ্ছে কিনা, আরেকটু ঘুমিয়ে নিলে ভালো হয়, তখন এটাকে বলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এটা যদি এটার পরীক্ষা হয় স্লিপ স্টাডি অথবা পলিসোমনোগ্রাফি, এটা রাত্রির বেলা কিছু মেশিন দিয়ে দেখা হয় অক্সিজেনের মাত্রাটা কত, যদি খুব কম হয়ে থাকে বা আরো কিছু কিছু প্যারামিটার্স আছে, সেগুলো দেখে আমরা বুঝি যে ওনার সিপ্যাপ বলে একটা মেশিন আছে। এটা একটা মাস্কের মধ্যে আমরা অক্সিজেনটা দিতে থাকি, তাতে কি ঘুমটা ভালো হয়, সারাদিন পরের দিন গিয়ে আর অসুস্থতা বোধ হয় না বা দুর্বলতা বোধ হয় না। এই বিষয়টা তাকে, যারা একটু স্থূলতা যাদের আছে,
যাদের এই বিষয়টা অবাস্তবতা নাও থাকতে পারে। সুতরাং সেইখানে এই বিষয়গুলো দেখা উচিত, দেখে কিন্তু যদি প্রয়োজন হয় একটা স্লিপ স্টাডি করিয়ে নিন। বেশ, আমরা আবার ডাক্তারবাবুর নাম্বারটা স্ক্রিনে ফ্ল্যাশ করছি, আমি বলেও দিচ্ছি নাম্বারটা। ডাক্তারবাবুর সাথে অ্যাপয়েন্টমেন্টের জন্য এই নাম্বারেই যোগাযোগ করবেন, 9330396252। আমি আমার টেকনিক্যাল টিমকে বলবো নাম্বারটা স্ক্রিন থেকে না সরাতে, এই নাম্বারটা কন্টিনিউ চলতে থাকুক, অনেকেই লেখার সুযোগ পাচ্ছেন না। আমি ডাক্তারবাবুর পরিচয় আগেও দিয়েছি, উনি ডাক্তারবাবু শুধু নন, মানে শুধু ডাক্তার নন, উনি একজন বাংলাবাদী অ্যাক্টিভিস্ট। এবং বাংলা বাঙালির সপক্ষে কেউ যদি সবচেয়ে গলায় সোচ্চার হয়, আমি বলছি না রাস্তাঘাটে নেমে নাটকবাজি, কারুর কলার ধরে বলা তুমি কেন হিন্দি বলছো, এই রকম অ্যাক্টিভিস্ট নন, তিনি কিন্তু প্রতিবাদী মানুষ। বাংলা বাঙালির ওপর যেখানে যেখানে যখন অত্যাচার হয়েছে, যখন অনাচার হয়েছে, প্রতিবাদে সবার আগে যাকে পেয়েছি তিনি হচ্ছেন ডাক্তার অরিন্দম বিশ্বাস। এই অরিন্দম বিশ্বাসকে আগামী রোববার আমরা আর ডাকবো না। আগামী রোববার আমরা একজন চাইল্ড স্পেশালিস্ট রানা চ্যাটার্জিকে ডাকবো, আর অরিন্দম বিশ্বাসকে ডাকবো আমরা বাংলাবাদী আন্দোলন নিয়ে। সেটা কিন্তু আগামী শনিবারের মধ্যেই আমরা অরিন্দম বাবুকে চাই, যে এই যে বাংলায় থেকে বলছে বাঙালিদের চাকরি দেব না, বাংলায় থেকে বলছে বাঙালিদের ব্যবসা করতে দেব না, যারা ফুটপাতে হকারি করে মানে ডালা নিয়ে বসে তারা বাঙালিদের বসতে দেয় না, এইগুলো নিয়ে প্রচন্ড ক্ষোভ। আমরা সব ক্ষোভের কথা শুনবো অরিন্দমদার কাছ থেকে। এই যে আগামী সপ্তাহ আসছে, আগামীকাল সোমবার থেকে, সোম থেকে শনির মধ্যে অবশ্যই অরিন্দমদার সময় অনুযায়ী আমরা তাকে ধরবো এবং তাকে এই নিয়েই প্রশ্ন করব। সেদিন আর কোনো ডাক্তারি প্রশ্ন হবে না। অরিন্দমদা, আমি কি ভুল বললাম? আপনি রাজি তো? নিশ্চয়ই নিশ্চয়ই, একদম। কারণ আপনার মতন করে বাঙালির বা বাংলার আওয়াজ তোলার মতন কণ্ঠস্বর নেই। কিছু আছে তারা ড্রামা করে, নাটক করে, ভিডিও করে। আপনাকে আমরা ওই রকম ভিডিও করতে দেখিনি, কারণ কলার চেপে ধরছেন, কাউকে বাংলা বলতে বাধ্য করছেন, এরকম দেখিনি। কিন্তু আপনি যে কাজটা করেন নিয়মিত সোশ্যাল মিডিয়াতে, সেই কাজটাকে কুর্নিশ না জানিয়ে পারছি না। আপনার সেই কাজকর্ম নিয়ে আমরা সোম থেকে শনির মধ্যে যে কোনো একদিন অনুষ্ঠান করব। এটা গেল আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আগামী রোববার থাকবেন একজন চাইল্ড স্পেশালিস্ট, ডাক্তার রানা চ্যাটার্জি, খুব বিখ্যাত চাইল্ড স্পেশালিস্ট। তিনি শিশু সংক্রান্ত কোনো সমস্যা হলে আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 6289589716, আবার বলছি 6289589716, এই নাম্বারে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করবেন। যেভাবে ডাক্তারবাবুকে করেছেন সেভাবে করবেন, আমরা রানা চ্যাটার্জির কাছে সেই প্রশ্নগুলো রাখবো। দাদা, চলে আসি পরের প্রশ্নে। দীপক রায় বাতকুল্লা নদিয়া থেকে লিখছেন, আমার বয়স 55, প্রস্রাব হয়েও হতে চায় না, ব্লাড সুগার গড়ে 190-এর কাছাকাছি থাকে, ওষুধ খাই নিয়মিত, আর কোনো রোগ নেই। এই মানে প্রস্রাবের প্রবলেমটা থেকে বাঁচার একটা উপায় বাতলে দিন। দেখুন, একটা হচ্ছে ডায়াবেটিস থাকলে সেটা কিন্তু বারবার প্রস্রাব হতে পারে, 1 নম্বর। সুগারটা কিন্তু নিয়ন্ত্রণে নেই, HbA1c-টা করলে আরো পরিষ্কার বোঝা যাবে। প্রেশারের ওষুধ বোধহয় খাচ্ছেন। এখন প্রেশারের ওষুধের মধ্যে এমন কোনো ওষুধ আছে কিনা যেটা ডায়াবেটিক, অর্থাৎ না, উনি বলছেন আর কোনো রোগ নেই, আর কোনো ওষুধ খান না সুগার ছাড়া। তাহলে সুগারটাই নিয়ন্ত্রণ করা। এরপর যদি না হয় তাহলে কিন্তু একটা আল্ট্রাসাউন্ড আর একটা ইউরোফ্লোমেট্রি বলে একটা পরীক্ষা হয়, যেটার থেকে ধরা যায় ইনকন্টিনেন্স আছে কিনা, মানে অর্থাৎ ইউরিনটাকে উনি ধরে রাখতে পারছেন না। সেটা ডায়াবেটিস একটা প্রধান কারণ। তার কিছু ওষুধ আছে, তো সেই ওষুধগুলো মিরাবেগ্রন বলে একটা ওষুধ আছে, সেটা ব্যবহার করা যায়। তো তার আগে ইউরিন রুটিন অ্যান্ড কালচারটা দেখে নিতে হয়। তার ইউরিন রুটিন অ্যান্ড কালচারটা যদি ঠিক থাকে, নেগেটিভ থাকে, তাহলে এই ওষুধ দেওয়া যায়। কিন্তু এটা কিন্তু ডাক্তারি পরামর্শ নিয়ে করতে হবে। চিকিৎসক যিনি ইউরোলজিস্ট আছেন তার সাথে যোগাযোগ করতে বলুন, আর ওনার সুগারটাকে নিয়ন্ত্রণ করতে অনুরোধ করছি। সুগারটাকে আরো মানে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। বেশ, অসীমা দেব শর্মা লিখছেন গৌহাটি, আসাম থেকে। তিনি বলছেন, আমার ঋতুস্রাব বন্ধ হয়ে গিয়েছে বছর 2 আগে। আমি 50 বছরের কর্মক্ষম সরকারি চাকুরিজীবী। শরীরে নানা উপসর্গ দেখা দিয়েছে, যেমন মাথা ধরা, অনিদ্রা, পায়ের পাতায় জ্বালা ধরা ইত্যাদি ইত্যাদি। আমার কি করা উচিত?
দেখুন, এখন হচ্ছে বয়স হয়েছে, একটা হচ্ছে ওনার পোস্ট মেনোপজাল সিমটমস আছে কিনা, হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা, যেটা মেনোপজের পরে হতে পারে। হুম, সুতরাং এক নম্বর হচ্ছে, প্রথম হচ্ছে গাইনোকোলজিস্টকে দেখানো, তারপর হচ্ছে কিছু টেস্ট করা, সুগারটা, থাইরয়েডটা, তারপর হচ্ছে ক্রিয়েটিনিনটা, এগুলো দেখা। তৃতীয় হচ্ছে ওনার খুব সমস্যা হওয়ার কথা নেই, কোনো স্ট্রেস আছে কিনা, তার জন্য ওষুধ দেওয়া। তো পরীক্ষাগুলোর উপর নির্ভর করছে তার পরীক্ষার ফলগুলো কিরম আসে। কিন্তু ওনার একজন গাইনোকোলজিস্টকে দেখিয়ে ওনার হরমোনাল কিছু চেঞ্জ হচ্ছে কিনা সেটা প্রথমে কিন্তু নির্ধারণ করাটা প্রয়োজন আছে। বেশ। এর পরের প্রশ্ন করেছেন ঋতুপর্ণ মৈত্র, গড়িয়া, কলকাতা থেকে। আমি মধ্য 50-এর মানুষ, অনেক চেষ্টা করেও সিগারেট ছাড়তে পারিনি। বুকে চিনচিনে ব্যথা হয় মাঝে মাঝে। জানি সিগারেট শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, কিন্তু ছাড়তে পারছি না। সুগার, প্রেশার নর্মাল। কি করলে উপকার পাবো? সিগারেটটা সম্ভবত আপনি ছাড়তে বলবেন না, আমি পারবো না। খুব মজার মানুষ, কিন্তু সত্যি কথাটা বলেছেন। চেষ্টা করুন কমিয়ে তো দিতে, কমানো তো যায়। তাতে আপনার খিদে পাবে অনেক, বাড়িতে বলবেন যা যা আছে আপনার জন্য যেন কিছু ফ্রুটস, কিছু নাটস, এগুলো রেখে দিতে। চেষ্টা করুন, হবে, মনের জোরটা লাগবে। এক নম্বর। দু নম্বর হচ্ছে, বুকে চিনচিন করছে, রিস্ক নেবেন না। ইসিজি, ইকো, লিপিড প্রোফাইল, এগুলো করানো। তারপরে যদি ওগুলো নর্মাল থাকে তাহলে কিন্তু টিএমটি করা। এরপরও যদি টিএমটিটা নেগেটিভ থাকে, তারপরও যদি হয়, তাহলে একটা সিটি অ্যাঞ্জিওগ্রাম করা। তো সিটি অ্যাঞ্জিওগ্রাম তখন কিছু না কিছু বলবে, সেটা বুঝে কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাম লাগবে কিনা সেটা দেখা। কিন্তু এই পরীক্ষাগুলো, অযথা বসে থাকবেন না। সিগারেট আপনি ছাড়তে পারছেন না, ঠিক আছে, কিন্তু আপনার বুকে চিনচিন করছে, সেই বিষয়টাকে কিন্তু গুরুত্ব দিন। সুতরাং যা যা পরীক্ষাগুলো বললাম সেগুলো কিন্তু দ্রুততার সাথে করিয়ে নিন, করিয়ে কার্ডিওলজিস্টের সাথে যোগাযোগ করুন। আমার মনে হয় আপনি ভালো সুবিধাজনক জায়গাতেই থাকবেন। আপনার কাছে প্রশ্ন রেখেছেন তফজিল রহমান, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে। ডাক্তারবাবু, আমার বয়স 58। ওষুধ না খেলে রাত্রে ঘুম আসতে চায় না। রাতের পর রাত জেগে থাকি ওষুধ না খেলে। দিনেও 3-4 ঘন্টা বেশি ঘুমোতে পারি না। কি করলে উপশম হবে? প্রথম হচ্ছে, ওনাকে আমি জিজ্ঞেস করতাম যদি সামনাসামনি দেখা হতো, মোবাইল নিয়ে উনি কতক্ষণ ঘাটেন। এক নম্বর, এখন এই মোবাইল অ্যাডিকশনটা একটা সাংঘাতিক অ্যাডিকশন। সারা রাত ধরে ফেসবুকে আপনি এটা বলছে, ও ওটা বলছে, আমিও লেগে পড়ছে, বলে লাভ নেই। আপনি দুজনকেই ফেসবুক দেখতে হয়, থাকতে হয় একদম। আমাদের। আমরা জানি বলে বাস্তবটা বলছি। আরেক হচ্ছে, উনি সন্ধ্যেবেলা কটায় লাস্ট চাটা খান, চা বা কফি খান? বেশি রাত্রে চা কফি খেলে কিন্তু ঘুমের সাইকেলটা নষ্ট করে দেবে। 3 নম্বর হচ্ছে, যদি প্রয়োজন হয় ওষুধ নিন, কম ডোজে ওষুধ খেলে কিন্তু অসুবিধা হয় না, তাতে আপনার কোনো শরীরে আলাদা করে কিছু খারাপ, কিছু অ্যাডভার্স কিছু হবে না। কিন্তু আপনি চেষ্টা করুন ঘুমানোর একটু আগে। আর সন্ধেবেলা যদি চা কফি খাওয়ার অভ্যেস থাকে সেটা বদলে ফেলুন। সিগারেটের যদি অভ্যেস থাকে তাহলে বদলে ফেলুন। আর চেষ্টা করুন রাত্রির বেলা মোবাইলটা একটু তাড়াতাড়ি বন্ধ করে দিতে। মোবাইল থাকলেই, সামনে থাকলে কিন্তু ঘুম আসবে না। বিভিন্ন জিনিস পড়তে থাকবেন, ঘুমের যে একটা সাইকেল হয়, এটা নিয়ে পরে একটা দিন আমরা আলোচনা করব, বিস্তারিত ভালো করে আলোচনা করব। স্লিপ বেশ। সাইকেলটাকে নষ্ট হয়ে যায়। না, আপনি বলছেন চায়ের ব্যাপারটা বললেন, আমি নিজেও খুব চা অ্যাডিক্টেড আর কি। চা, সিগারেট আমি নিজেও প্রচুর খাই। তো লাস্ট কটার সময় চা খাওয়া যায় সন্ধ্যের পর? দেখুন, আমি একটা কথা বলি, আমাদের 8 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা মানে ডিপ স্লিপ লাগে, ঠিক আছে, এটা ঘটনা। তো সেখানে আপনি যদি 7টার পরে চা কফি মানে কমিয়ে দিতে পারেন, তাহলে আপনার ঘুমটা ডিস্টার্ব করবে না। নয়তো যত আপনি চা কফির ওপর থাকবেন 7টা, 8টা, 9টার ওপর, তখন কিন্তু আপনার ঘুমটা সহজে আসবে না। সেটাই বেশ, হচ্ছে বেশ। ঘটনা। বেশ, না এটা আমি নিজের জন্য জানলাম, কারণ আমিও খুব চা অ্যাডিক্টেড। চা আমি প্রায় প্রতি ঘন্টাতেই খাই। আর চা খাওয়ার পরে একটা করে সিগারেটও খাই। মানে আমিও খুব উপকৃত হলাম, ধন্যবাদ আপনাকে। আহ, এবারের প্রশ্নটা করেছেন ধীমান চ্যাটার্জি, লোখণ্ডওয়ালা, মুম্বাই থেকে। 50-এর পরে কি সপ্তাহান্তে একদিন 2 বা 3 পেগ মদ্যপান করা যায়? বা খুব মজার তো, আপনি কোথায় পৌঁছে গেছেন দেখুন। লোখণ্ডওয়ালা, লোখণ্ডওয়ালা, আমার তো একটা সিনেমার কথা মনে পড়লো। সিনেমাটার নামটা ভুলে যাচ্ছি। আহ, তো লোখণ্ডওয়ালা নিয়ে একটা মানে পুলিশে এক্সচেঞ্জ হয়েছিল। তো আচ্ছা। কিন্তু কিন্তু উনি
একেবারে মুম্বাইকার হয়ে যায়, বা মুম্বাইকার বলবো না, মানে মুম্বাইয়ের যে টিপিক্যাল শনি রবি একটু উনি পান করতে চাইছেন। একটা কথা বলে রাখি, পান করলে কিন্তু কোনো বেনিফিট শরীরে নেই, সেটা কিন্তু রয়্যাল কলেজ পরিষ্কার জানিয়ে দিয়েছে বিভিন্ন গবেষণা করে। এখন অল্প পরিমাণে আপনি খাচ্ছেন, পৃথিবীতে তো কেউ বন্ধ করে না, সবাই কিছু না কিছু কোনো রকম কোনো না কোনো সময় নিচ্ছে, কিন্তু ওটা নিয়ন্ত্রণের বাইরে নেবেন না। আর বছরে দুবার করে আপনার লিভার ফাংশন টেস্টটা দেখে নেবেন, একটা আল্ট্রাসাউন্ড করে নেবেন যে কোথায় আপনি আছেন, ওয়্যার ডু ইউ স্ট্যান্ড। তো তো সেই জন্য আর একটাই কথা, লোখন্ডওয়ালা ইন্টারেস্টিং এখন মনে পড়লো, শুট আউট অ্যাট লোখন্ডওয়ালা হয়েছিল, একদম শুট আউট ইন লোখন্ডওয়ালা। তো তো সেই লোখন্ডওয়ালার মানুষকে এটাই বলবো যে নিয়ন্ত্রণ করুন, কম, অতি কম বইতে খান, তো সেটা ঠিক আছে, কিন্তু না, উনি একদম স্পেসিফিক লিখেছেন 2 থেকে 3 পেগ, মানে 1 পেগে কতটা হয় আমার ধারণা নেই, আমি মদ্যপান করি না, কিন্তু হ্যাঁ, মানে সেটা 2 থেকে 3 পেগ। পেগ অ্যাকচুয়ালি, পেগ কথাটারও একটা ইতিহাস আছে। এখন পেগ কারুর 30 ml, কারুর 40 ml, এরকম একটা ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা কিন্তু পেগ পেগ কথাটার একটা ইতিহাস আছে, সে কথাটা অনেকেরই হয়তো জানা নেই। যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল, তখন ইউকেতে খুব খারাপ অবস্থা ছিল, তারা সারাদিন কাজ করার পর পরের দিন ঠিক মতো ঘুমিয়ে পড়তো, যা যা হয় একটা কোল মাইন্স এর মধ্যে, ইন্ডাস্ট্রির মধ্যে, রোদ্দুর পাচ্ছে না, এটা হলো আর ইউকের টেম্পারেচার, ইউকের ক্লাইমেট। তো সেইখানে মালিকরা দেখলো এদের যদি আমি একটু অল্প করে হুইস্কি বা কিছু দিই, তো তারা পরের দিন খুব ভালোভাবে কাজ করে। তো তখন ওরা ওইটাকে নাম দিয়েছিল পেগ, মানে প্রেশাস ইভিনিং গ্লাস, ঠিক আচ্ছা। আছে? সেই কথাটা এসেছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় থেকে। তো সেই কারণে আমি একটাই কথা বলবো, 30 ml এর দিনে ঠিক আছে, 30 ml এর ওপরে না যায়, এটাই আমি ওনাকে অনুরোধ করবো। বেশ, আর দুটো প্রশ্ন বাকি আছে, তবে তার আগে আমি আবার দর্শকদের মনে করিয়ে দিই, ডাক্তারবাবুর ফোন নাম্বার স্ক্রিনে আছে। আমাকে প্রচুর মানুষ ডাক্তারবাবুর ফোন নাম্বার চেয়েছেন, আমার অনুমতি ছিল না তাই দিতে পারিনি। আজ ডাক্তারবাবু অনুমতি দিয়েছেন, তার ফোন নাম্বারটা স্ক্রিনে ভাসছে। আপনারা যারা ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। শেষ দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন করেছেন তৃপ্তিনাথ, সিঙ্গুর, হুগলি থেকে। তৃপ্তিনাথ বলছেন, আপনি আগের দিন সুগার নিয়ে যা বলেছেন তাতে খুবই উপকৃত হয়েছি। আমার বয়স 61 বছর, নাতি নাতনি সমেত ভরা সংসার, বিধবা হয়েছি 10 বছর অতিক্রান্ত হলো। সমস্যা হলো স্নান করতে গেলে, এমনকি বেসিনে মুখ ধুতে গেলেও বাথরুম পেয়ে যায়, কি করে সামলাবো যদি বলে দেন। আপনার কোনো গাইনোকোলজিস্টকে দেখানো দরকার, কারণ এক হচ্ছে আপনার কোনো ইউটেরাসের উপর চাপ পড়ছে কিনা, তার জন্য বারবার হচ্ছে। অনেক সময় ফাইব্রয়েড হলে এই সমস্যাটা হতে পারে। 1 নম্বর একটা আল্ট্রাসাউন্ড করান, আর একটা ইউরোফ্লোমেট্রি করান ইউরোলজিস্টকে বলে, যে আপনার আর সুগার আছে কিনা সেটা দেখে নিন। আর অনেকে বলবে যে আমি 3 বছর আগে করিয়েছি, নর্মাল ছিল না। সুগার যে কোনো বয়সে হতে পারে, প্লিজ ম্যাডাম এটা করিয়ে নিন। আর এই পরীক্ষাগুলো যেটা বললাম, একটা আল্ট্রাসাউন্ড। আর 2 নম্বর হচ্ছে একজন গাইনোকোলজিস্টের সাথে কথা বলুন। প্রথম গাইনোকোলজি যদি বলে আমি আমার পার্ট থেকে ঠিক আছে, তাহলে কিন্তু একজন ইউরোলজিস্টকে দেখিয়ে নিন। ওষুধ আছে, ওষুধগুলো ব্যবহার করলে কিন্তু মানুষ কিন্তু ভালো ফল পায়, এটা অস্বীকার করার নেই। তৃপ্তি দেবী, আপনি 61 বছরের একজন বয়স্ক মানুষ, সাহস করে আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন, আপনাকে ধন্যবাদ জানাই আপনি এইভাবে মেসেজ করার জন্য। আমরা একদম শেষ প্রশ্নে এসে গেছি, কিন্তু তার আগে আরও একবার জানিয়ে দিই, আগামী সপ্তাহে আমাদের এই নিরাময় অনুষ্ঠানে থাকবেন ডাক্তার রানা চ্যাটার্জি, শিশু রোগ বিশেষজ্ঞ। শিশুদের নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা 6289589716 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারবেন। আমাদের শেষ প্রশ্ন অরিন্দমদা আপনার কাছে। সিরাজুল সর্দার, মল্লিকপুর, দক্ষিণ 24 পরগনা। তিনি বলছেন, হঠাৎ কয়েকদিন হলো আমার হাত কাঁপতে শুরু করেছে, বয়স 58, সুগারের ওষুধ নিয়মিত খাই। হাত কাঁপতে শুরু হয়েছে, এটা পারিবারিক কিনা সেটা 1 নম্বর জানতে হবে। 2 নম্বর হচ্ছে সুগারটা ফল করছে কিনা সেটা দেখা দরকার, সুগারটা আরেকবার করা, গ্লাইকোসাইলেটেডটা করা। তৃতীয়ত হচ্ছে যে আর কোনো নিউরোলজিক্যাল সমস্যা আছে কিনা, দুটো হাত কাঁপছে না একটা হাত কাঁপছে, তার সাথে শক্ত হয়ে যাচ্ছে কিনা হাতটা, সেইগুলো দেখা। তো ওনার কিন্তু একটু চিকিৎসকের সাথে কিন্তু যোগাযোগ করা দরকার। পার্কিনসনিজম বলছি না, অনেক সময় ফ্যামিলিয়াল ট্রেমার হয়, মানে পারিবারিক কারুর ছিল তার থেকে হয়। যখন চাপ নেই তখন আমরা ট্রাইহেক্সিফেনাইডিল বলে একটা ওষুধ দিই, সেটা দিলে চলে যায়।
এর মধ্যে একটা কথা বলে দিই, আগামী দিনের জন্য রানাদাকে শুভেচ্ছা জানাই। রানাদা আমারই কলেজের, আমার বাবারই ছাত্র, আমার কলেজেরই, আচ্ছা, আমার থেকে 4 বছরের সিনিয়র। তো রানাদাকে শুভেচ্ছা জানাই যে রানাদা যেন এই অনুষ্ঠানটাকে একদম ক্যারি ফরওয়ার্ড করতে পারে দারুণ ভাবে, মানে একদম T20 না। খেলতে পারে। আপনারা এই ডাক্তারবাবুরা, আপনারা এই যে এইভাবে যে মানুষের সেবা করছেন, এই যে দেখুন কোনো রকম মানে ফিজ না নিয়ে, কোনো লাইনে না দাঁড়িয়ে মানুষ প্রশ্ন করছেন হোয়াটসঅ্যাপে, আপনারা এসে উত্তর দিচ্ছেন, কত মানুষ উপকৃত হচ্ছেন। আমরা তো আপনাকে কয়েকটা প্রশ্ন রাখলাম, আজকে এই যে প্রশ্নগুলো প্রিন্ট করে নিয়ে বসেছি 2 পাতা। আমি যদি সব প্রশ্ন প্রিন্ট করতাম আমাকে অন্তত 40 পাতা প্রিন্ট নিতে হতো, এত প্রশ্ন এসছে। কিন্তু মানে বেশিরভাগ প্রশ্নই কমন হয়ে যাচ্ছে, তাই কমন প্রশ্নগুলোর মধ্যে থেকে সেরা বেছে নিয়ে আমরা করছি। আপনারা যে কাজটা করতে উদ্যোগী হয়েছেন, এই যে মানুষের পাশে দাঁড়ানো, একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানুষের রোগ নিরাময়ের জন্য যে আপনারা এগিয়ে এসেছেন, এর জন্য আপনাদের কুর্নিশ জানাতেই হবে, জানাবই আমরা। আপনার মানে এই যে আমি অনেক ডাক্তারবাবুর সাথে মেলামেশা করি, আপনি জানেন আমার প্রফেশনের খাতিরে করতেই হয়। আমি আপনার মতন অন্তত 40 ডাক্তারবাবুকে বলেছি, বিশ্বাস করুন 2-3 জন ছাড়া কেউ রাজি হননি। এই 2-3 জনের মধ্যে আপনি একজন রানা চ্যাটার্জি, আর একজন ডাক্তার সুজয় চক্রবর্তী, তিনিও শিশুরোগ বিশেষজ্ঞ। এই 3 জনই রাজি হয়েছেন। এবং হোক না, যদি 40 জনের মধ্যে 3 জনও রাজি হয়ে থাকেন, সেটাও তো মানব কল্যাণেই লাগছে। আর এনকে ডিজিটাল মানব কল্যাণে কাজ করতে পারছে, এটা আমাদের কাছে অনেক 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 বড় প্রাপ্তি ডাক্তারবাবু, মানে আমি আপনাকে ভাষায় বোঝাতে পারবো না। এবার আমি আমার একটা প্রশ্ন দিয়ে শেষ করি। আপনি নিশ্চয়ই আমার স্ক্রিনে আমার আঙুলটা দেখতে পাচ্ছেন। এই যে 2টো আঙুল আমার, মাঝে মাঝে আঙুলের গোড়াগুলো মানে ঝিম ধরে যায়, মানে কোনো সাড় পাই না মাঝে মাঝে। এটা কেন হয় বলুন তো? এটা হচ্ছে আপনি ডায়াবেটিক যদি হন, আমি জানি না ডায়াবেটিক কি, ডায়াবেটিক হলে তাহলে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে একটা জিনিস হয়। সেই আচ্ছা, নিউরোপ্যাথিটা আপনাকে প্রিগাবালিন অথবা ডিউলক্সাটিন বলে কিছু ওষুধ আছে, ওগুলো দিলে কমে যায়। কিন্তু একটাই মুশকিল হচ্ছে, সবকিছু শেষে আমরা বিবেচনা করি তার পেশাটাকে, এগুলো ভীষণ ঘুম পাড়িয়ে দেয়। তো সেই যদি ঘুমটা পড়ায়, সারাদিন ঝিমুনি বোধ করেন, তখন ওষুধটাকে একদিন ছেড়ে ছেড়ে খেতে বলি। কিন্তু এটা সুগারটাকে নিয়ন্ত্রণ করাটা খুব দরকার। নিয়ন্ত্রণ থাকলে দেখবেন অনেকটা কমে যাবে। তার সাথে এই ওষুধগুলো কিন্তু খুব সাহায্য করে, এটাও অস্বীকার করার নেই। না আপনি আমাকে নির্দেশ দিয়েছেন 2 মাসের মধ্যে কিছু রিপোর্ট নিয়ে আপনার সাথে দেখা করতে। আমি সেই রিপোর্টগুলো করে আপনার কাছে নিশ্চয়ই দেখা করব, তখন অক্ষরে অক্ষরে পালন করব। শুধু এই একটা কথাই বলি, সিগারেটটা কম করতে বলবেন না। যাকে আমি অরিন্দম দাকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী সপ্তাহে মানে সোম থেকে শনির মধ্যে অরিন্দম দার সাথে আমরা সম্পূর্ণ সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনা করব। অরিন্দম বিশ্বাসকে আপনারা যেভাবে টেলিভিশনে দেখতে অভ্যস্ত, এবার আমরা সেইভাবেই রিপ্রেজেন্ট করতে চাইছি অরিন্দম দাকে এই আগামী সপ্তাহের মধ্যেই। যে কোনো একদিন অরিন্দম দার সময় অনুযায়ী আমরা ধরে নেব। দাদা আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের দর্শকদের উপকার করছেন যেভাবে, তার জন্য দর্শকদের তরফ থেকে আপনাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। নমস্কার।